This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আবার ফিরে এলাম এনকে ডিজিটালে আমার সাপ্তাহিক অনুষ্ঠান সরাসরি সুবর্ণ। আজকের অনুষ্ঠানের বিষয় আপনারা বুঝতেই পাচ্ছেন, জানিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ উত্তাল। রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নিয়ে রাস্তায় নেমে গিয়েছেন এবং সর্বত্র যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেই বাংলা এবং বাঙালি। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, যখন আমরা এই বিষয়ে আলোচনা করছি তখন রাজ্য বিজেপির পক্ষ থেকে একটি মিম প্রকাশ করা হচ্ছে যে সমস্ত বিষয়ের সমাধান পেল না। কেন বিজেপি এই ধরনের একটি প্ররোচনামূলক মিম বা পোস্ট করলো? কারণ আমরা সবাই জানি যে পশ্চিমবাংলার একজন নাগরিককে, হ্যাঁ তিনি মুসলিম, তাকে পেলোডারে করে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে ছুঁড়ে ফেলা হয়েছে, জানিয়ে তুমুল আলোড়ন হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলি কথা বলছে এবং যখন তাকে বাংলাদেশি বলে প্রমাণ করার চেষ্টা করেছে বিজেপি এবং বিএসএফ, তখন কাগজপত্র ঘেঁটে দেখা গেছে যে ওই মুসলিম ভদ্রলোকের 1941 সালের থেকে তাদের পরিবারের এই বঙ্গে জমি রয়েছে। তাহলে বুঝে দেখুন যে বাঙালিকে, একজন বাঙালি যার এখানে জমি রয়েছে, তাকে পেলোডারে করে ছুঁড়ে ফেলার পরে ঠিক কতটা ঔদ্ধত্য বিজেপি, রাজ্য বিজেপি দেখাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে, সত্যি যে প্রশ্নটা খুব প্রাসঙ্গিক, যে বাঙালির প্রতি এই আগ্রাসন বা এই আক্রমণ বা এই ঘৃণা কেন কেন্দ্রের শাসক দল? এটা কি শুধুই রাজনৈতিক বিরোধ, না এটা একটা সাংস্কৃতিক লড়াই? যে বাঙালি গত 1500 বছরের ইতিহাসে কখনো পদানত হয়নি। মনে রাখবেন, 1500 বছরের ইতিহাসে বাঙালি কোনোদিন উত্তর বা মধ্য ভারতের শাসকদের কাছে নতি স্বীকার করে। শশাঙ্ক 600 খ্রিস্টাব্দে গিয়ে হর্ষবর্ধনকে পরাজিত করেছিল। এটা তারপরে বাঙালি রাজা শশাঙ্কর সিদ্ধান্ত ছিল যে শশাঙ্ক ফিরে এসেছিল। যদি শশাঙ্ক আরো উত্তরে হাঁটতেন তার সেনাবাহিনী নিয়ে, তাহলে কি হতো আমরা জানি না। সুভাষচন্দ্র বসু গান্ধীর পছন্দের প্রার্থীর বিরুদ্ধে দাঁড়িয়ে কংগ্রেস সভাপতি পদে জিতেছিল। আমি দুটো 1500 বছরে আলাদা করা ঘটনার উল্লেখ করলাম এটা বোঝাতে যে বাঙালি কারো কাছে পদানত। মমতা বন্দ্যোপাধ্যায় সাধে 21শে জুলাই বলেননি যে এটা একটা নতুন ভাষা আন্দোলন বা এটা একটা নতুন আন্দোলন যা বাঙালিকে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে, নিজের সমস্ত কিছু, সংস্কৃতি সবকিছুকে প্রমাণ করতে সাহায্য করবে। দেখুন, বিজেপির তরফে বলা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের নাগরিকরাও বাংলায় কথা বলেন এবং পশ্চিমবাংলার যারা আমরা বাসিন্দা তারাও বাংলায় কথা বলি, তাই একটা নাকি কনফিউশন হচ্ছে। আমাদের বন্ধু জাতীয় বাংলা সম্মেলনের সিদ্ধব্রত দাস একটা খুব প্রাসঙ্গিক কথা তুলেছেন। যেহেতু বাঙালিদের নিয়ে আন্দোলন করে, পাঞ্জাবে, আমাদের পাঞ্জাব প্রদেশের মানুষও পাঞ্জাবিতে কথা বলেন, তার সীমান্তের ওপাশের যারা পাঞ্জাবি, মানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে, তারাও পাঞ্জাবিতে কথা বলে। পাঞ্জাবিদের নিষেধ করা হচ্ছে। তামিলনাড়ুতে যে তামিলরা আছেন তারা সবাই জানি তারা তামিল ভাষায় কথা বলে। শ্রীলঙ্কাতেও তামিলরা আছে, যে শ্রীলঙ্কার তামিলরা একসময় আলাদা স্বাধীন রাষ্ট্রের দাবিতে আন্দোলন করছে। তো তাহলে কি তামিলনাড়ুতে একই ধরনের অত্যাচার চালানো হবে? এটা আসলে বাঙালিকে, যে বাঙালি 2021-এ অমিত শাহ 221 আপকি বার 200 পারকে উড়িয়ে দিয়ে 221-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফিরিয়ে দিয়েছিল, সেই বাঙালিকে পদানত করার চেষ্টা। অমিত শাহের ঔদ্ধত্য, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, যাদের আমি মনে করি আজকের বাংলায় এরাই রাজাকার। কেন রাজাকার কথাটা ব্যবহার করলাম?
কারণ এই রাজাকার শব্দটা এসেছিল যখন পূর্ব পাকিস্তানে, সেখানে যখন বাঙালিদের উপর অত্যাচার হচ্ছিল, সেই বাঙালিরা যখন মাথা তুলে বাংলাদেশ নামে রাষ্ট্র গঠন করলো, এটা আলাদা কথা, সেখানে এখন মৌলবাদ আবার মাথা চাড়া দিয়েছে, তখন সেখানে যারা বহিরাগত কোলাবোরেটরদের সঙ্গে হাত মিলিয়েছিল তাদের রাজাকার বলা। আজকের বাংলায়, আমাদের এই পশ্চিম বাংলায় মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীরা এই বিজেপি নামক বহিরাগত শক্তি তাদের সঙ্গে কোলাবোরেট করছে, তাদের সঙ্গে হাত মিলিয়ে বাঙালিকে অপমান করছে, বাঙালি মহিলাকে অত্যাচার করা হলে সেটাকে জাস্টিফাই করছে, বাঙালি শ্রমিককে পেল অর্ডারে ছুঁড়ে ফেলা হলে সেটাকে জাস্টিফাই করছে। এই লোকদের চিনে রাখুন, এরা আজকের আমাদের সমাজের শত্রু, এরা রাজাকার। আবারও বলছি, মিঠুন চক্রবর্তী হন যে সেলিব্রিটি, যে টেলিভিশন চ্যানেলে বসে বাঙালির উপর অপমানকে জাস্টিফাই করছেন, তিনি আসলে রাজাকার, তিনি আসলে বহিরাগত শক্তির সাথে কোলাবোরেটর। দেখুন, স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা টুইট করেছেন, সেই টুইটকে কাউন্টার করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ বলেছে না না, কোনো পুলিশ এরকম দিল্লিতে কোনো বাঙালি মুসলিম মহিলার সাথে অত্যাচার করে, এবং তাই নিয়ে আমাদের তথাকথিত গদি মিডিয়া একদম ঝাঁপিয়ে পড়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো ভুল। ঠিকই তো, দিল্লি পুলিশ ভালো। যে দিল্লি পুলিশ যখন ব্রিজভূষণের কুস্তির অন্যায়, অত্যাচার, যৌন লাঞ্ছনার বিরুদ্ধে মহিলা কুস্তিগিররা প্রতিবাদ করছিল, যে দিল্লি পুলিশ তাদেরকে লাঠি মেরে তুলে দিয়েছিল, সেই দিল্লি পুলিশ ভালো। ঠিকই তো, সেই দিল্লি পুলিশ ভালো যে দিল্লি পুলিশ আজ অব্দি নাজিব বলে জেএনইউর ওই ছাত্রকে খুঁজে পায়নি, যার মা আজও খুঁজে বেড়াচ্ছে তার সন্তানকে, জেএনইউতে এভিবিপি এবং গেরুয়া বাহিনীর তাণ্ডবের মুখে যে উধাও হয়ে গিয়েছিল। সেই দিল্লি পুলিশ ভালো, সেই দিল্লি পুলিশকে আমাদের বিশ্বাস করতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওকে আমরা অবিশ্বাস করি। বুঝতেই পারছেন যে বিজেপি, আবারও বলছি, যেটা একটা বহিরাগত শক্তি, যেটা বাঙালিকে ঘৃণা করে। বাঙালিকে ঘৃণা না করলে আমাকে বিজেপির যে কোনো নেতা বলুন, বিজেপি 1980 সালে প্রতিষ্ঠা হয়েছে, 2025 অব্দি বিজেপিতে কোন বাঙালি নেতা সর্বভারতীয় সভাপতি হয়েছে? কেন করা হয় না? বিজেপি বাঙালিকে অপছন্দ করে, বিজেপি বাঙালির উপর তাদের খাদ্যাভ্যাস চাপিয়ে দিতে চায়, বিজেপি বাঙালির উপর তাদের জয় শ্রীরাম চাপিয়ে দিতে চায়, এবং যখন তাতে প্রতিরোধ আসে, এখন শ্রমিক ভট্টাচার্যরা বলবার চেষ্টা করছেন যে আমরা তো জয় মা দুর্গা, জয় মা কালী বলি। স্বয়ং নরেন্দ্র মোদী এসেও বলে গিয়েছে দুর্গাপুরের সভা থেকে, জয় মা দুর্গা, জয় মা কালী। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বলেছেন, খেলার গুঁতোতে ওনারা জয় মা দুর্গা, জয় মা কালী বলছেন, 2026-এর পরে ওদের জয় বাংলা বলা, এটাই বাঙালির চ্যালেঞ্জ হওয়া উচিত। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে বলেননি। আমি মনে করি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে উনি একজন বাঙালি হিসেবে, একজন বাঙালি তরুণ হিসেবে এই ডাকটা দিয়েছেন যে পশ্চিম বাংলায় যারা বাঙালির বিরোধিতা করবে, যারা বাঙালির সঙ্গে শত্রুতা করবে, তাদের উৎখাত করে বাইরে উপড়ে ফেলে দেওয়ার জন্য, আর বাঙালি যেন তাদের বাধ্য করে জয় বাংলা বলার জন্য। সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা আছে না, সেই সিনেমায় ছিল না উল্টো, গাধার পিঠে উল্টো করে চাপিয়ে মাথায় ঘোল ঢেলে বার করে দেওয়া? এই রাজাকারদের যেন সেই পরিণতি হয় 2026-এর নির্বাচন। গাধার পিঠে উল্টো করে চাপিয়ে মাথায় ঘোল ঢেলে ওদের বাংলা থেকে বার করে দেওয়া উচিত। যারা বাঙালিকে প্রতি মুহূর্তে, প্রতি সময় অপমান করছে, আমাদের খাদ্যাভ্যাসে ওদের রাগ, আমরা কেন দুর্গাপুজোয় অষ্টমীতে মাছ মাংস খাই তাতে ওদের রাগ, আমরা কেন বড়দিন পালন করি তাতে ওদের রাগ, আমাদের পোশাকে ওদের রাগ। আমরা স্বয়ং নরেন্দ্র মোদী বলেছেন লুঙ্গি দেখেই নাকি তিনি চিনতে পেরে যান। একটা গান খুব ভাইরাল হয়েছে না, খুব ভাইরাল হয়েছে, যে বিদেশে গিয়ে লুঙ্গি পরে শুনলাম নাকি আমি বাংলাদেশি। আরে ওরা জানেই না যে কোন কোন বাঙালি, মানে আমার আইকনিক বাঙালি, তারা লুঙ্গি পরে রোজ বসে মুড়ি চা খেতেন। ওরা বাঙালিকে চেনেই না। এই যে বাঙালির উপর আক্রমণ, বাঙালিকে ধারাবাহিকভাবে ছোট করার চেষ্টা, এটার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো না? মিঠুন চক্রবর্তী বলছেন যে
কোনো রাজ্যে কিছু হচ্ছে না, তাহলে হরিয়ানার থেকে যাদের ফেরত আসতে হচ্ছে চোখের জলে, তারা কি বলছে? আমরা সেদিনকে একটা সাংবাদিক সম্মেলনে ছিলাম, দেশ বাঁচাও গণমঞ্চের, সেখানে রানাঘাটের নিশিকান্ত বিশ্বাস বলছেন যে তার 2 ছেলেকে মহারাষ্ট্রে সেই 2024-এর ডিসেম্বর থেকে আটকে রেখেছে। কাঁদতে কাঁদতে তার স্ত্রীর স্ট্রোক হয়ে গেছে, তবু তার 2 ছেলেকে ছাড়েনি। যারা ভাবছিলেন যে এই বাঙালি পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে মানে শুধুমাত্র বাঙালি মুসলিমদের আক্রমণ করা হবে, তারা ভুল ভাবছিলেন। ওরা আসলে বাঙালি বিদ্বেষী, এবং বাঙালি বিদ্বেষী বলেই ওরা বাঙালি হিন্দুদের উপর আক্রমণ নামিয়ে এনেছে। সেই মতুয়াদের নাম উপর আক্রমণ নামিয়ে এনেছে, যে মতুয়ারা উজাড় করে বিজেপিকে ভোট দিয়েছে। ওরা আসলে প্রত্যেকটি বাঙালিকে শত্রু বলে মনে করাটা স্বাভাবিক, কারণ বাঙালি জাতি হিসেবে যে গর্ব আমাদের মধ্যে আছে। এখনো অবধি মধ্যপ্রদেশ থেকে কৈলাস বিজয়বর্গী কোনো নোবেল বিজয়ীকে খুঁজে বার করতে পারেন। কৈলাস সত্যার্থী নামে একজন নোবেল বিজয়ী আছেন, তিনি দিল্লির লোক। তিনি মধ্যপ্রদেশে কৈলাস বিজয়বর্গীর সাথে বসে কোনোদিন চীনের বিরুদ্ধে সংগ্রামের কথা ঘোষণা করেন। এখনো অবধি অমিত শাহ গুজরাট থেকে কোনো এমন বিজ্ঞানীকে আবিষ্কার করতে পারেননি যিনি গোটা পৃথিবীকে চমকে দিয়েছেন। গুজরাটের যে আইকনরা আছেন তারা সবাই কংগ্রেসের। মোহনদাস করমচাঁদ গান্ধী হোক, বল্লভভাই প্যাটেল হোক, তাদের নিয়ে বিজেপি টানাটানি করে। নিজেদের তো স্বাধীনতা যুদ্ধে কোনো অবদানই নেই। আমরা রবীন্দ্রনাথ, নজরুল, রামমোহন, বিদ্যাসাগর, রোকেয়া রাজ্য, এটা তাদের ভূমি। ইতিহাসগতভাবে এটা জেনে রাখা ভালো, আজ অব্দি ভারতবর্ষে এমন কোন রাজনৈতিক আন্দোলন শুরু হয়নি যা কলকাতা থেকে শুরু হয়, সেটা ডান বাম যাই হোক। সেই জন্য বাংলাকে কবজা করতে ওরা মরিয়া। ওরা একদিকে বাংলার ইলেকটোরাল রোল থেকে বৈধ ভোটারদের নাম বাদ দিতে চায়। শুভেন্দু অধিকারী বলছেন 1 কোটি ভোটারের নাম নাকি বাদ যাবে। শুভেন্দু অধিকারী গণৎকার। ওবিসি মামলা নিয়ে যেমন তিনি বিভিন্ন ভবিষ্যৎবাণী করতেন, এটাও সেরকম একটা ভবিষ্যৎবাণী। ওবিসি মামলায় তো ওনার মুখ পুড়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট বলেছে যে হাইকোর্ট কিভাবে এই রকম অবজারভেশন দিতে পারে আমরা বুঝতে পারছি। আবার আমি বলছি, বাঙালিকে কবজা করতে বিজেপি তার সব কৌশল ব্যবহার করেছে। অভিষেক ব্যানার্জি বলেন না, বিচার ব্যবস্থার একাংশের সঙ্গে বিজেপি যোগসাজশ স্থাপন করেছে। সেটা তো আমরা অভিজিৎ গাঙ্গুলির ভিআরএস নিয়ে প্রার্থী হওয়া দেখেই বুঝতে পারি। বাঙালিকে হেয় করতে, বাঙালিকে ছোট করতে বিজেপির কোনো দ্বিতীয় বিকল্প নেই, এবং এটাই ওদের রাজনীতি। বলছে 17 লক্ষ রোহিঙ্গা নাকি পশ্চিমবাংলার ভোটার লিস্টে আছে। মমতা ব্যানার্জি তো ঠিক বলেছেন, ইউনাইটেড নেশনস এর তালিকা অনুযায়ী রোহিঙ্গাদের গোটা পৃথিবীতে জনসংখ্যা হচ্ছে 17 লক্ষ। এবার আবার ইউনাইটেড নেশনস এর তৈরি করে দেওয়া ত্রাণ শিবিরে, অর্থাৎ বাংলাদেশে থাকে 10 লক্ষ মানুষ। আমি নিজে সেই ত্রাণ শিবির দেখেছি রোহিঙ্গা। তাহলে পড়ে থাকলো রাখাইন প্রদেশে 7 লক্ষ রোহিঙ্গা। সেই 7 লক্ষ রোহিঙ্গাই পশ্চিমবাংলায় চলে এসছে। আচ্ছা, যদি 7 লক্ষই আসে, বাকি 10 লক্ষ কোত্থেকে? মিথ্যে এবং বাঙালির বিরুদ্ধে মানে অসত্য কথা বলা ছাড়া এই বিজেপির নেতাদের কোনো কাজ নেই। তো ওরা ঠিক করে দেবে আমাদের খাদ্যাভ্যাস কি হবে, ওরা ঠিক করে দেবে আমাদের ভাষা কি হবে, ওরা ঠিক করে দেবে আমরা কি পোশাক পরব। আবারও বলছি, এটা কোনো রাজনীতির লড়াই নয়, এটা আসলে বাঙালিকে রক্ষার লড়াই। যে কবি মনে করছেন যে এখনো তিনি বাড়িতে বসে থাকবেন, তার কবিতা ছাপা হবে বিজেপি যে হারে এগোচ্ছে, বিজেপিকে যদি আপনি প্রতিরোধ না করেন, আপনার নন্দন, বাংলা একাডেমি সব বন্ধ করে দেবেন। বিজেপি একটা মৌলবাদী শক্তি। যে মহিলা ভাবছেন যে আপনি একইভাবে কবিতা আবৃত্তি করে নেচে গেয়ে ভালো থাকবেন না, উত্তরপ্রদেশের অবস্থা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে সেখানে কিভাবে মহিলাদের ট্রিট করা হচ্ছে। আবারও বলছি, এটা বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। এই লড়াইতে যদি আপনি পিছনে চলে যান, একবারও যদি আপনি পিছনে চলে যান,
তাহলে তাহলে আপনার জন্য যে খাড়া নেমে আসবে তা ভবিষ্যৎ প্রজন্মের বাঙালিদের শেষ করে দেবে। মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা বলতে বলতে এই বিজেপি একদম শেষ করে দিয়েছে। বাঙালিদের নিয়ে তৈরি একটা বেঙ্গল বিজনেস কাউন্সিল আছে, তাতে যারা মিষ্টির সেকশনটা দেখে তারা আমাকে বলছিলেন মানে রীতিমতো সভা করে বলেছে যে পশ্চিমবাংলায় অন্তত 1 লাখ বাঙালির মিষ্টির দোকান আছে, সেখানে অন্তত 5 লাখ, মানে প্রতিটি মিষ্টির দোকানে যদি 5 জন করে কাজ করে তাহলে 5 লাখ লোক বাঙালি মিষ্টির উপর নির্ভরশীল। আর সেই 5 লাখ লোকের পরিবারে যদি 4 জন করেও থাকে 20 লক্ষ লোক বাঙালি মিষ্টির উপর নির্ভরশীল। এবং এই সংখ্যাটা বাড়ছে। আর এরা প্রতিদিন বলে বাংলায় কিছু হচ্ছে, কারণ এরা আমাদের উপর ওই অবাঙালি মিষ্টি, আমি নাম করতে চাই, ওই ভুজিয়াওয়ালাদের মিষ্টি চাপিয়ে দিতে চায়। আমাদের অন্য কোনো ভাষার প্রতি বিরোধ নেই। পশ্চিমবঙ্গে প্রায় 1.5 কোটি অন্য ভাষার মানুষ কাজ করে। আমি যেখানে অফিস করি সেই পোদ্দারকোটের চারপাশে অবাঙালিদেরই ভিড় বেশি। সকাল থেকে আমার অন্য ভাষার শব্দেই ঘুম ভাঙে। কিন্তু আমরা কি অন্য ভাষার লোকদেরকে অপমান করতে গেছি? তারা কি ভাষায় কথা বলেন সেই দেখে তাদের জেলে পুড়তে গেছি? কিন্তু এটাই হচ্ছে উড়িষ্যা, এটাই হচ্ছে মহারাষ্ট্র, এটাই হচ্ছে হরিয়ানা, এটাই হচ্ছে রাজস্থান। কারণ আবারও বলছি, বাংলা বললেই বাংলাদেশি, এটা বলে দেগে দেওয়া যে অপচেষ্টা বিজেপি শুরু করেছে, আমাদের তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। বিজেপি আসলে এটা প্রতিষ্ঠা করতে চায় যে পশ্চিম বাংলায় যারা আছেন তাদের মধ্যে অর্ধেকই বাংলাদেশি। কেন এটা বিজেপি করতে চায়? মনে রাখতে হবে যে বিজেপি পশ্চিমবাংলাকে দখল করতে পারেনি। 2019-এ পারেনি, 2021-এ পারেনি, 2024-এ পারেনি। আর ভোটার লিস্ট তালিকা সংশোধন ইত্যাদিগুলো সবই বিজেপির কৌশল। ভুলে যাবেন না যে বিজেপি কোনোদিন বিশ্বাস করে না, আরএসএস কোনোদিন বিশ্বাস করে না যে সকলের সমানাধিকার থাকতে হবে, সকলের ভোটাধিকার থাকতে হবে। এই যে আপনি আমি সবাই যে ভোট দিতে পারি ভারতবর্ষে, সেটা আম্বেদকর সাইমন কমিশনের কাছে 1928 সালে গিয়ে বলেছিলেন। কংগ্রেস 1931 সালের করাচি অধিবেশনে প্রস্তাব পাশ করেছিল, মতিলাল নেহেরু কমিটি রিপোর্ট দিয়েছিল। তারপর যখন সংবিধান ভারতবর্ষে তৈরি করার সুযোগ এলো, সেই সংবিধানের খসড়া কমিটির দায়িত্ব বি.আর. আম্বেদকরকে দেওয়া হয়েছিল বলে ভারতবর্ষের সবাই ভোট দিতে পারে। বিজেপি আবার এটা ছিনিয়ে নিতে চায়। বিজেপি দলিত, মুসলিম, প্রান্তিক মানুষদের ভোটাধিকার রাখতে চায়। সেটা বাংলার ক্ষেত্রেও সত্যি, সেটা অন্য রাজ্যের ক্ষেত্রেও সত্যি। বাংলায় যদি দলিত, প্রান্তিক, মুসলমানরা ভোট না দিতে পারে, বিজেপি ভাবছে তাহলে বাকি অংশের ভোটে জিতে ওরা ক্ষমতা দখল, এবং আমাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সবকিছুকে বদলে দেবে। আমাদেরকে রোজ জয় মোদি, জয় অমিত শাহ বলতে হবে। বাঙালিকে এই দাসত্ব মেনে নেবে? শশাঙ্ক মানেননি, সুভাষ বোস মানেননি, কোনোদিন বাঙালিকে কেউ মানাতে পারে? বাঙালিকে মানানো এত সহজ? 1500 বছরের ইতিহাসে যদি আপনি দেখেন, বিজেপির অশিক্ষিতরা জানেই না যে বাঙালি কতটা প্রতিরোধ গড়ে তুলতে পারে। ব্রিটিশরা বাঙালির ভয়ে 1911 সালে এখান থেকে রাজধানী সরিয়ে নিয়ে গিয়েছে। সেই বাঙালিকে আপনি জুজু দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে ক্ষমতা দখল করে বাঙালিকে আপনি চেপে রাখবেন, আর বাঙালি সেটা মেনে নেবে? আবারও বলছি, বাঙালির এটা অস্তিত্ব রক্ষার লড়াই। এটা কোনো ইন্ডিভিজুয়াল মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, শুভঙ্কর সরকার, মোহাম্মদ সেলিম কেউ এখানে গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের আশার কথা যে মমতা ব্যানার্জি রাস্তায় নেমে গেছে, মুখ্যমন্ত্রী হিসেবে তিনি নিজের দায়িত্বকে অস্বীকার করেন। কিন্তু এটা কোনো ব্যক্তির লড়াই না, এটা সমগ্র বাঙালি জাতির লড়াই। একটা বহিরাগত শক্তি আমাদেরকে পদানত করতে চাইছে, আমাদের খাদ্যাভ্যাসকে বদলে দিতে চাইছে, আমাদের ভাষাকে বদলে দিতে চাইছে, আমাদের শিক্ষাকে বদলে দিতে চাইছে। আমরা তার বিরুদ্ধে কথা বলবো না? আর তাদের কিছু কোলাবোরেটর জুটেছে, মিঠুন চক্রবর্তী, শুভেন্দু অধিকারীর মতো মানুষরা।
যারা নজরুলকেও মানে ব্যঙ্গ করে যে নজরুল বাঙালির জন্য কি দিয়ে গেছেন তারা জানে। শুভেন্দু অধিকারী নজরুলের একটা কবিতা পুরো বলতে পারবে? এটা বাঙালির অস্তিত্বের নয়। আবারও বলছি, সুখের কথা যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন, তারা রাস্তায় নেমে গেছে। সংসদে দাঁড়িয়ে তৃণমূলের সাংসদরা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাংলায় কথা বলছে। ঠিক যেমন তামিল অস্মিতা, মারাঠি অস্মিতা আছে, তেমনি এটা বাঙালি অস্মিতার সময়, অন্য আর কিচ্ছু সময়ের নয়। আগে তো বাঙালি জাতি হিসেবে বাঁচবে, তারপর চাকরি পাবে, তারপর চাল ডাল কিনতে যাবে। এরা তো আমাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার ছক করেছে, ঠিক যেভাবে আসামে করেছে, ঠিক যেভাবে 1971-এর আগে পূর্ব পাকিস্তানে বাঙালিদেরকে ডিটেনশন ক্যাম্পে, বাঙালি মহিলাদের ধর্ষণ, বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা পাকিস্তানি আর্মি করেছিল। এরা সেই প্ল্যান করে এসছে, এরা বাঙালিকে সেইভাবে পদানত করতে চায়। এটা বাঙালির সিদ্ধান্ত। আবারও বলছি, বাঙালি তার প্রতিবাদ প্রতিরোধ কিভাবে করবে। এটা সত্যি ভাষা আন্দোলন, এটা সত্যি বাংলা সংস্কৃতি টিকিয়ে রাখার আন্দোলন। এই আন্দোলনে যদি কেউ পিছিয়ে যায়, যদি কেউ ওদের সাথে সমঝোতা করে নেয়, তাহলে বাঙালি জাতির বিপদ। মিঠুন চক্রবর্তী যেমন নিজের পরিবারের কেচ্ছা ঢাকবার জন্য, ইডির হাত থেকে বাঁচবার জন্য ওদের সাথে হাত মিলিয়ে নিয়েছে। এটা বাঙালির সংকট। এই সংকটে কেউ পিছিয়ে থাকলে হবে না। এই সংকটে সবাইকে মোকাবিলা করতে হবে, বাঙালির লড়াইতে সবাইকে পাশে থাকতে হবে। ধন্যবাদ আজকের এপিসোড শোনার জন্য। কৃতজ্ঞতা এনকে ডিজিটালের কর্ণধার প্রবীর বিশ্বাস এবং তার পুত্র অনির্বাণ বিশ্বাসকে, যারা টেকনিক্যালি বিষয়টা দেখেন। আজকের এপিসোড এই পর্যন্তই। আবার ফিরে আসবো সামনের সপ্তাহে আরেকটি এপিসোড। নমস্কার।